রেলের জন্য কিন্তু আমরা ধরে একদম অধ্যায় ভিত্তিক বেসিক থেকে কিন্তু রিজনিং ক্লাস করাচ্ছি। দুটো প্লেলিস্টে আমাদের রিজনিং ভিডিওগুলোকে ভাগ করা আছে। একটাতে মানে তোমাদের নামটা দেওয়া আছে রেলওয়ে রিজনিং অধ্যায় ভিত্তিক ক্লাস, সেটা একটা পার্ট করা আছে, আর রেলওয়ে রিজনিং মক টেস্টটা সেটা আলাদা পার্ট করা আছে। আজকের যে ভিডিওটা সেটা রেলওয়ে রিজনিং মক টেস্টের মধ্যে আসবে। তোমরা সার্চ করো WB এক্সাম পোর্টাল রেলওয়ে রিজনিং, দেখবে তোমাদের সমস্ত ভিডিওগুলো এক এক করে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। আর এই চ্যানেলের প্লেলিস্টে গেলেও তোমরা সব ভিডিওগুলো পেয়ে যাবে। প্লেলিস্ট আলাদা, ভিডিওস এগুলো আলাদা আলাদা করে কলাম করা থাকে, ঠিক আছে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে সাবস্ক্রিপশান করার পরে পাশে দেখো একটা বেল আইকন আছে, ওই বেল আইকনটাকে কিন্তু বাজিয়ে অল নোটিফিকেশান ওই যে অপশান আছে ওটাকে তোমরা ক্লিক করো, তাহলে কিন্তু তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকে আমি তোমাদের সলভ করাচ্ছি বিগত বছরে পড়া একটা শিফটের রিজনিং। খুবই ভালো শিফট এটা, ঠিক আছে। তো আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য আমাদের ক্লাস চলছে, তার জন্য আমি যে যে ভালো ভালো শিফট আছে সেগুলো তোমাদের ফার্স্ট নিচ্ছি, যাতে তোমাদের ইন্টারেস্ট বাড়ে। আর রিজনিং ক্লাস তো ফ্রি আছে তোমরা জানো। তো বলছে উত্তরে মুখ করে x205 ডিগ্রি দক্ষিণাবর্তে ঘোরে। যদি দক্ষিণাবর্ত মানে জানো, বাংলায় অনেক সময় মানে একটু উল্টোপাল্টা হয়, কারণ আমরা এই টার্মগুলো ইউজ করি না। ক্লকওয়াইজ মানে কি, ঘড়ি যেদিকে ঘুরছে সেদিকে 205 ডিগ্রি মুভ করলো, ঠিক আছে। দেখো আমি প্রথমে এক্সকে এখানে আঁকি, এই হচ্ছে আমার এক্স, ও তাকিয়ে আছে উত্তর দিকে, ঠিক আছে। একটু বেঁকে গেছে, ঠিক করে করি, দাঁড়াও। এই হচ্ছে তোমাদের উত্তর দিক, জাস্ট এই উত্তর দিকেও তাকিয়ে আছে। ও কী করছে, ও 205 ডিগ্রি রোট করছে। 205 ডিগ্রি কী করছে, ও রোট করছে। তো আমি এক্সকে এখান থেকে জাস্ট তুলে দিই, আমার কাজ সুবিধা হবে। দেখো যদি এই ব্যক্তি জাস্ট ওর অপোজিটে যায়, অর্থাৎ ও যা আছে জাস্ট যদি ওর অপোজিটে যায়, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি হয়। এটা মনে রাখবে সবসময়। যেদিকে মুখ করে আছে, সেটা যেদিকেই থাক না কেন, ধরো সাপোজ কেউ এদিকে মুখ করে আছে, ও যদি ঠিক তার উল্টো দিকে এদিকে মুখ করে, তাহলে এই যে রোটেশনটা নেবে বা ঘুরবে সেটা হচ্ছে 180 ডিগ্রি হবে, ঠিক আছে। সবসময় মনে রাখবে, কোনো ব্যক্তি যেদিকে মুখ করে আছে যদি ঠিক তার অপোজিটে মুখ করে, তাহলে সেটা হবে 180 ডিগ্রি মুভমেন্ট। কত ডিগ্রি মুভমেন্ট হবে, 180 ডিগ্রি মুভমেন্ট। ক্লকওয়াইজ হোক আর অ্যান্টি ক্লকওয়াইজ হোক, বোথে ও 180 ডিগ্রি মুভ করবে, ঠিক আছে। ক্লকওয়াইজও 180 ডিগ্রি মুভ করবে, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাও 180 ডিগ্রিকেই ওকে মুভ করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, কারোর কোনো প্রবলেম নেই এটুকুতে, ওকে। কিন্তু এখানে 180 ডিগ্রি বলছে না, এখানে 180 ডিগ্রি থেকে বেশি বলছে, 205 ডিগ্রি বলেছে। তার মানে অ্যাকচুয়ালি কী হয়েছে, ও 180 থেকে বেশি ঘুরেছে। ইয়েস অর নো বল, 180 থেকে বেশি ঘুরেছে, তার মানে ও এরকম পজিশনে আছে। 180 থেকে বেশি ঘুরেছে, ঠিক আছে, তার মানে ও এরকম পজিশনে আসে। এইটা হতে 180, তার থেকে আরও বেশি ঘুরবে, ঠিক আছে। তো এটা হবে তোমাদের, ধরে নাও এটা হচ্ছে 205 ডিগ্রি আছে, 205 ডিগ্রি তোমাদের আছে, ওকে। এর থেকে বেশি ঘুরেছে। এবার কি বলছে দেখো, এবার বলছে যে তারপর আবার 160 ডিগ্রি বামাবর্ত মানে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, এই দিকে ঘড়ির কাঁটা ঘোরে। এবার বলছে বিপরীত দিকে ঘুরতে, বিপরীত দিকে কত ঘুরতে বলছে, 160 ডিগ্রি ঘুরতে বলছে। দেখো আমি কি বললাম একটু আগে, যদি যেদিকে মুখ করে আছে, ওখানে কোন দিকে মুখ করে আছে, ও এখন ধরে নাও এই এদিকে মুখ করে আছে, ও যদি ঠিক তার বিপরীত দিকে মুখ করে, তাহলে এই যে ঘূর্ণনটা হবে এটা হচ্ছে 180 ডিগ্রির হবে। একটু আগে বলেছি তোমাদের, এখানে 180 ডিগ্রি পুরো যেতে বলছে না, এখানে বলছে 160 ডিগ্রি যেতে। কতটা বলছে, 160 ডিগ্রি যেতে, মানে 180 ডিগ্রি যা করলে হবে তার থেকে একটু কম যেতে হবে। অর্থাৎ ধরে নাও সাপোজ এরকম পজিশনে আছে, ঠিক আছে। এই বি দিকেও মুখ করে আছে, এদিকে ছিল ও বি দিকে মুখ করে আছে, ঠিক আছে। এই দিকে মুখ করেছিল ও বি দিকে মুখ করে আছে, ওকে। এই যে আমার যে রোটেশনটা হলো, এটা হচ্ছে তোমার 160 ডিগ্রি, ওকে। তোমাকে কি বলছি, এক্স এখন কোন দিকে মুখ করে আছে। দেখো আমরা যদি এখানে ডিরেকশন আঁকতে আরম্ভ করি, তাহলে আমরা জানি এইটা হচ্ছে তোমাদের ইস্ট হয়, এইটা হচ্ছে তোমাদের ওয়েস্ট হয়, নিচের দিকে তোমাদের হয় সাউথ, আর আপে হয় তোমাদের নর্থ। কিন্তু ও না নর্থের দিকে মুখ করে আছে না ইস্টের দিকে মুখ করে আছে, ও নর্থ আর ইস্টের মাঝখানে মুখ করে আছে। এই দিকটাকে বলা হয় নর্থ ইস্ট। কী বলা হয়, নর্থ ইস্ট। অ্যান্সার তোমাদের হবে নর্থ ইস্ট, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাট মিনস উত্তর পূর্ব, এটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটায়। আচ্ছা পরেরটা দেখে নাও, বলছে তামিলনাড়ুর ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি তীব্র বিদ্যুৎ সংকটের সম্মুখীন হচ্ছে, ঠিক আছে। এটা তোমাদের বিবৃতি। আচ্ছা কার্যধারা দিয়েছে, এটার মানে হচ্ছে, একটু বলে দিই, এটার মানে হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশান, ঠিক আছে। স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশান, ওকে। মনে রাখবে স্টেটমেন্ট এবং অ্যাকশান মানে কি, স্টেটমেন্ট একটা জিনিস দেওয়া থাকে,
আর তোমাকে কি বলা হয় সেখানে একটা অ্যাকচুয়ালি একটা প্রবলেম বা সমস্যা দেওয়া থাকে, ঠিক আছে। বিবৃতিতে কী দেওয়া থাকে, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশনের ক্ষেত্রে একটা প্রবলেম বা একটা সমস্যা দেওয়া থাকে এবং নিচে দুটো অ্যাকশান দেওয়া থাকে। এই অ্যাকশানগুলো এইটা বলে দেয় যে কী করলে ওই বিবৃতিতে দেওয়া প্রবলেমগুলো দূর হয়ে যাবে, ঠিক আছে। যেমন এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলির তীব্র বিদ্যুৎ সংকটের মুখে পড়েছে, এটা একটা সমস্যা বা প্রবলেম। এবার এটাকে দূর করতে গেলে বা এটাকে ঠিকঠাক করতে গেলে কী অ্যাকশান দরকার সেটাই তোমাদের এখানে বলছে। মনে রাখবে স্টেটমেন্ট এবং অ্যাকশনের ক্ষেত্রে অ্যাকশনকে বাস্তববাদী হতে হয়, অ্যাকশন যদি বাস্তববাদী না হয় তাহলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। বিবৃতি এবং সিদ্ধান্ত আলাদা, বিবৃতি এবং অ্যাজাম্পশন বা প্রতর্ক আলাদা হয়, আর স্টেটমেন্ট এবং অ্যাকশনও কিন্তু আলাদা হয়। অ্যাকশন অবশ্যই বাস্তববাদী হতে হবে। তো ফার্স্ট যেটা অ্যাকশন সেটা বলছে সরকারের বিদ্যুৎ সংকট সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এটা ঠিকই আছে, অবশ্যই সরকারের কিন্তু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তো এটা তো গেল, ঠিকই আছে, এই সমস্যা সমাধান করতে গেলে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন। নেক্সট বলছে বিদ্যুৎ সঞ্চয় করার জন্য সরকারের উচিত ফ্যাকচারিংয়ে জড়িত মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে জড়িত বা ম্যানুফ্যাকচারিংয়ে জড়িত কোম্পানিগুলিকে বন্ধ করে দেওয়া। দেখো তোমরা মাথা রাখবে এটা কিন্তু একদমই ঠিক নয়। কেন ঠিক নয়? সরকার যদি এরকম একটা হঠকারী সিদ্ধান্ত নেয় যেটা 2 নম্বরে লেখা রয়েছে, তাহলে কী হবে, ওই কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত যে হাজার হাজার মানুষ বা বলতে গেলে লাখ লাখ মানুষ, তারা কিন্তু সবাই কর্মহীন হয়ে পড়বে, তারা বেকার হয়ে পড়বে। এবং তারা বেকার মানে তারা তো অর্থনৈতিক অনিশ্চয়তা এবং খাদ্য অনিশ্চয়তার মধ্যে পড়বেই, উপরন্তু তাদের পরিবারও সেই সমস্যাটা ভোগ করবে। ফলে 2 নম্বরটা কোনোভাবেই একটা প্রাগমাটিক অ্যাকশান হতে পারে না বা বাস্তববাদী অ্যাকশান বা রিয়েল অ্যাকশান হতে পারে না। ফলে 1 নম্বরটাই এখানে কারেক্ট হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট হলো পরেরটায়। খুবই ভালো একটা বিবৃতি আছে, এটা দেখো, এটা কিন্তু বিবৃতি এবং প্রতর্ক, ঠিক আছে। এটা হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশান, লিখে দিচ্ছি স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশান। আমি কিন্তু তোমাদের এগুলো সব আলাদা করে অনেকটা করিয়েছি, কিন্তু এত পিডিএফে এত আছে যে প্রত্যেকবারই যখন খুলি নতুন নতুন পাই। এটা একদম নতুন, আগেরটা করালো একদম নতুন, এটা আমি আগে করাইনি। বলছে যে একটি পরীক্ষার সময় একজন পরীক্ষক বলেন যে যদি কেউ নকল করার চেষ্টা করো আমি তার পরীক্ষা বাতিল করে দেবো। দেখো স্টেটমেন্ট এবং অ্যাজাম্পশান কিন্তু স্টেটমেন্ট এবং অ্যাকশন থেকে আলাদা, এবং স্টেটমেন্ট এবং যে কনক্লুশন তার থেকেও আলাদা। মানে বিবৃতি এবং সিদ্ধান্ত থেকে বিবৃতি প্রতর্ক আলাদা হয়, বিবৃতি এবং অ্যাকশন বা বিবৃতি এবং কার্যধারা থেকেও কিন্তু বিবৃতি প্রতর্ক আলাদা হয়। বিবৃতি প্রতর্ক কাকে বলা হয়? বেশিরভাগ সময় বিবৃতি প্রতর্কের ক্ষেত্রে বিবৃতিতে একটা ন্যারেশন দেওয়া থাকে, মানে একটা উক্তি দেওয়া থাকে। কী দেওয়া থাকে? একটা ডাইরেক্ট ন্যারেশন বা একটা উক্তি দেওয়া থাকে, ঠিক আছে। এবার যিনি ওই উক্তিটা করছেন তিনি কি ভেবে ওই উক্তিটা করছেন বা কথাটা বলছেন, সেই দুটো বা সেই 3টে জিনিসের প্রতিফলন প্রতর্কে আছে কিনা দেখতে হয়, ঠিক আছে। যেমন পরীক্ষক বলছেন যদি কেউ নকল করার চেষ্টা করে, তার মানে কিছু পরীক্ষার্থী থাকে যারা নকল করে, ঠিক আছে, যারা পরীক্ষার সময় নকল করে। উনি এটা ভাবছেন বলেই যদি কেউ নকল করার চেষ্টা করে এই কথাটা বলছে, ঠিক আছে। এটা তো রাইট, মানে পরীক্ষক যেটা ভাবছেন সেটা প্রতর্কে থাকতে হবে। পরীক্ষক যেটা ভেবে কথাটা বলছেন, অ্যাজাম্পশান কথার মানে হচ্ছে অ্যাজিউম থেকে আসছে অ্যাজাম্পশান, অ্যাজিউম থেকে কি আসছে? অ্যাজাম্পশান কথাটা আসছে। অ্যাজিউম মানে হচ্ছে যা ভেবে যা অ্যাজিউম করে তুমি কোনো কিছু করছো বা পদক্ষেপ নিচ্ছ। তাহলে পরীক্ষক এই কথাটা বলছেন মানে উনি কিন্তু কোনো একটা কিছু অ্যাজিউম করে কথাটা বলছেন। উনি কি অ্যাজিউম করছেন? উনি এটাই অ্যাজিউম করছেন যে কিছু অবশ্যই থাকে পাবলিক যারা পরীক্ষার সময় কী করে? নকল করে। ফলে উনি এটা বুঝছেন ওই জন্যই বলছেন, তো এটা তো রাইট হলো। নেক্সট বলছে পরীক্ষার্থীরা পরীক্ষার সময় নকল করবে না। এটার মানে হচ্ছে এই দেখো এখানে করবে না আছে, যেহেতু আমি ইংরাজিটায় পড়ো ওখানে লেখা আছে উইল নট, ঠিক আছে। ইংরাজিটা আমি তোমাদের দেখাচ্ছি না, নিচের দিকে ইংরাজিটা আছে, ওখানে লেখা আছে উইল নট, ঠিক আছে। এর পিডিএফে তোমাদের আমি ইংরাজিটা রেখেছি, ওখানে লেখা আছে উইল নট, ঠিক আছে। উইল নট মানে কি? মানে হচ্ছে এই কথা বলার পরে শিক্ষার্থীরা আর নকল করবে না। অ্যাকচুয়ালি এখানে বাংলায় আর কথাটা থাকা উচিত ছিল, পরীক্ষার্থীরা আর পরীক্ষার সময় নকল করবে না। মানে এই কথাটা উনি বললে পরীক্ষার্থীরা আর পরীক্ষার সময় নকল করবে না। এবার তোমরা ভাববে যে স্যার নকল তো করতেই পারে, টিচারের কথা নাও শুনতে পারে, তারা নকল তো করতেই পারে। দেখো আমি তোমাদের বারবার বলছি কি করতে পারে সেটা এখানের পরিস্ফুট হওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। আমি বারবার বলছি কি করতে পারে মানে পসিবিলিটি, সেটা কিন্তু প্রতর্কে হাইলাইটেড হয় না, মাথা রাখবে। প্রতর্কে হাইলাইটেড হয় বা পরিস্ফুট হয় সেটা যেটা ভেবে কথাটা বলা হচ্ছে। পরীক্ষক এই যে বলছেন যদি কেউ নকল করো, তার মানে কেউ নকল করতে পারে, এটা তো গেল, এটা তো ফার্স্ট অপশান ক্লিয়ার হচ্ছে, এটা ঠিকই আছে। আমি তার পরীক্ষা বাতিল করে দেবো, এইটা যেই বলবো তার মানে আর কেউ নকল করবে না, ঠিক আছে। ছোটোবেলায় আমাকে তো অনেকবার আমার মা আমাকে বলতেন যে 7টার পরে বাড়ি ফিরলে তোকে বাড়ি ঢুকতে দেবো না। তার মানে কি? উনি সন্দেহ করছেন যে আমি 7টার পরে বাড়ি ফিরতে পারি, অর্থাৎ উনি ভাবছেন যে আমি 7টার পরে কিন্তু বাড়ি ফিরতে পারি।
উনি যেই বলছেন তোকে বাড়ি উঠতে দেবো না, তার মানে এইটা বলার মাধ্যমে উনি এটাও আবার ভাবছেন যদি আমি এটা বলি তাহলে আমার ছেলেটা কিন্তু 7টার পরে বাড়ি ফিরবে না, ঠিক সময় বাড়ি ফিরবে। ওকে, তার মানে মা কীভাবে কথাটা বলছে ঠিক সেরকমই টিচার কীভাবে এই কথাটা বলছে যে নকল করলে বাইরে বার করে দেবো, মানে কেউ নকল করতে পারে, এটা তো গেল। আর বাইরে বের করে দেবো যেই বলবো তার মানে নকল কেউ করবে না। অর্থাৎ ওনার ভাবনার মধ্যে দুটোই আছে, ফলে দুটোই এখানে রাইট হবে। মোর একবার প্রতর্কে পসিবিলিটি রিফ্লেক্টেড হয় না বা পসিবিলিটি হাইলাইটেড হয় না বা পরিস্ফুট হয় না, প্রতর্কে সেটা পরিস্ফুট হয় যেটা ভেবে কাজটা করা হচ্ছে বা কথাটা বলা হচ্ছে। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট হলো পরেরটায়, ওই জন্য এইগুলোতে খুব গোলায়। আমি তোমাদের এর ওপর অনেকগুলো ক্লাসও দিয়েছি, 3-4টে ক্লাস অলরেডি দিয়েছি, ওভারঅল 6টা ক্লাস, কিন্তু অ্যাজাম্পশান এবং এর উপরে আমি তোমাদের 3-4টে ক্লাস দিয়েছি। আর এরকমভাবে ক্লাস দিয়ে তোমাদের কিন্তু একদম ডিপে বুঝিয়ে দিচ্ছি। নেক্সট পয়েন্টটায় চলো। দেখো, আর একটা বিবৃতি এবং উপসংহার। আচ্ছা, এটা হচ্ছে স্টেটমেন্ট এবং কনক্লুশন, এটা আবার ওর থেকে আলাদা। ঠিক আছে, 3 রকমের পেলাম, ভালোই হলো, তোমরাও পার্থক্যটা বুঝতে পারছো ইজিলি। স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, উপসংহার মানে হচ্ছে কি কনক্লুশন। এখানে একটা সোজা জিনিস কি, স্টেটমেন্টের বাইরে যাবে না। স্টেটমেন্ট থেকে যা পাচ্ছ কুড়িয়ে বাড়িয়ে সেটাই কনক্লুশনে থাকতে হবে, তার বাইরে যাওয়া যাবে না। ওকে, তো দেখো কি বলছে, দিল্লিতে দূষণ এবং বায়ুর গুণমান গ্রহণযোগ্য মাত্রার বাইরে, মানে দিল্লির কথা বলা হচ্ছে, অন্য জায়গার কথা কিন্তু বলা হচ্ছে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। যদি বলা হয় দিল্লির মতো অন্য শহরেও একই অবস্থা, উপসংহারে থাকে, অবশ্যই কেটে দেবে, কারণ দিল্লির কথাই অনলি বলা হচ্ছে, অন্য কারোর কথা বলা হচ্ছে না। স্টেটমেন্টে যা থাকবে কনক্লুশনে তার বাইরে যাওয়া যাবে না। তো দিল্লিতে দূষণ ও বায়ুর গুণমান গ্রহণযোগ্য মাত্রার বাইরে মানে আর গ্রহণ করা যাচ্ছে না, গ্রহণযোগ্য মাত্রার বাইরে মানে কি আর গ্রহণ করা যাচ্ছে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটির কারণ হলো শিল্প এবং অটোমোবাইল থেকে নিঃসৃত গ্যাস। এর কারণ অন্য কিছু বলছে না, কিন্তু দুটো কারণ বলেছে, এক হচ্ছে শিল্প এবং অটোমোবাইল থেকে নিঃসৃত গ্যাস। এর বলছে অটোমোবাইলগুলিকে জোর এবং বিজোড় দিনে চালানোর জন্য গোষ্ঠীকে ভাগ করা উচিত। দেখো, প্রথম করা হচ্ছে কি উচিত কি উচিত নয় তা বলা হয়নি বিবৃতিতে, বিবৃতিতে বলা হয়েছে এই হচ্ছে অবস্থা, ওই অবস্থার ওপর কিছু যদি কনক্লুশনে থাকে তো রাইট হবে, তার মানে এটা কেটে গেল। নেক্সট হচ্ছে সরকারের নতুন কারখানা ও যানবাহনের নির্বন্ধন বন্ধ করে দেওয়া উচিত। আবার উচিত বলতে চেয়েছে, ভালো করে বোঝো, উচিত বলতে চেয়েছে। তো উচিত কি উচিত নয় সেটা কি বিবৃতিতে বলা আছে? না, বলা নেই, মানে গেল। যদি বলতো যে দিল্লিতে দূষণের জন্য, ভালো করে বোঝো, দিল্লিতে দূষণ আর সহ্য করা যাচ্ছে না, সাপোজ যদি এরকম বলতো, যদি বলতো যে দিল্লির দূষণ আর দিল্লির মানুষ সহ্য করতে পারছে না, রাইট হতো। কেন রাইট হতো? এই যে বলে যে গ্রহণযোগ্য মাত্রার বাইরে, তার মানে আর টলারেবল নয়। ঠিক আছে, ইনটলারেবল অর্থাৎ টলারেট করার বা সহ্য করার বাইরে। ওকে, এরকম ধরনের কিছু হলে কিন্তু রাইট করতাম, কিন্তু এখানে বলেছে উচিত কি উচিত নয়, এগুলো ডিরেক্টলি কেটে যাবে। নেক্সট হলো পরেরটায়। আচ্ছা, আর একটা জিনিস একটু বলে দিই, এটাকে চেঞ্জ করার সময় আমার কিন্তু মগজে এলো। আমি যেটা বলেছি এখানে, যেটা আমি বলেছি সেটা হচ্ছে স্টেটমেন্ট এবং অ্যাজাম্পশানের ওপর বেস করে বলেছি, স্টেটমেন্ট এবং কনক্লুশনের ওপর বেস করে বলেছি। ঠিক আছে, স্টেটমেন্ট এবং কনক্লুশনের ওপর বেস করে বলেছি, মনে রাখবে। ওকে, এবার এটাকে যখন ইংরাজি করেছে আমাদের রেলের প্রশ্নকর্তা মহোদয়, তারা কি করেছে, এই উপসংহারটাকে কনক্লুশন নেয়নি, কিন্তু উপসংহার ইংরাজিতে কনক্লুশনই, উপসংহারটার ইংরাজি করেছে কোর্স অফ অ্যাকশান, মানে এটা বিবৃতি এবং অ্যাকশান হিসেবে নিয়েছে ওরা। তো মনে রাখবে, বাংলায় এক থাকতে পারে, ইংরাজিতে কিন্তু এক থাকতে পারে। আমি বারবার বলছি, এই জন্য এগুলো যখন করবে, এবারেও রেলের পরীক্ষা যখন করবে, তখন বিবৃতি এবং উপসংহার না দেওয়া থাকলে একবার ইংরাজিটায় ট্যাপ মেরে দেখে নেবে ওখানে কী লেখা আছে, কারণ ইংরাজির উপর বেস করেই কিন্তু কোনো পরীক্ষার প্রশ্নপত্র ঠিক না ভুল সেটা কনসিডার করা হয়। একটু যদি আমি নিচে যাই, ঠিক আছে, দেখো এখানে লেখা রয়েছে কোর্স অফ অ্যাকশান, তার মানে এটা অ্যাকচুয়ালি ওরা যখন নিয়েছে, ওরা কিন্তু বিবৃতি এবং কনক্লুশন হিসেবে নেয়নি, ওরা কোর্স অফ অ্যাকশান হিসেবে নিয়েছে। তো যদি এটা কোর্স অফ অ্যাকশান হিসেবে হয় তাহলে এটার অ্যান্সার কী হবে দেখে নাও। মানে তখন আমি বলতে চাইছি এরা অ্যাকচুয়ালি কী হিসেবে নিয়েছে দেখে নাও। এরা নিয়েছে অ্যাকচুয়ালি স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশান হিসেবে নিয়েছে। ঠিক আছে, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশান হিসেবে নিয়েছে। তো স্টেটমেন্ট এবং অ্যাকশান হলে কী হবে দেখো, বিবৃতিটা তো পড়াই আছে তোমাদের। উপসংহারে বলছে অটোমোবাইলগুলোকে জোর এবং বিজোড় দিনে চালানোর জন্য গোষ্ঠীকে এটা ভাগ করা উচিত। হ্যাঁ, গোষ্ঠীগুলোকে ভাগ করা উচিত। গোষ্ঠীতে ভাগ করা উচিত মানে কি, এই অটোমোবাইল মানে এই গাড়িটা ধরো সেকেন্ড দিন চলবে, কিন্তু এই গাড়িটা থার্ড দিন চলবে না, থার্ড দিন আবার এই গাড়িটা চলবে। অর্থাৎ গাড়িগুলোকে কি করা উচিত, ভাগ করে দেওয়া উচিত। তার মানে কী হবে, একটা গাড়ি সপ্তাহে ওই জোর দিনগুলোতেও চলতে পারবে। ওকে, যাই হোক, এটা একটা অবশ্যই একটা কি লজিক্যাল পদক্ষেপ।
অর্থাৎ গাড়ির সংখ্যা কমাতে হবে, কমালে কী হবে, গ্যাস নিশ্চিত গ্যাসও কমে যাবে। ওকে, নেক্সট বলেছে সরকারের নতুন কারখানা ও যানবাহনের নিবন্ধন বন্ধ করে দেওয়া উচিত। এটা কিন্তু কোনো লজিক্যাল অ্যাকশান নয়। কেন? কারণ নতুন কারখানা কর্মসংস্থান তৈরি করে। তো দূষণ রোধ করতে গিয়ে তুমি যদি নতুন কারখানা বন্ধ করে দাও বা নতুন যানবাহনও কিন্তু যদি তুমি বন্ধ করে দাও, তাহলে যানবাহন তৈরিকারী যে সংস্থা বা শিল্পগুলো তারাও কিন্তু তাদের আর্নিং করতে পারবে না। তারা আর্নিং না করলে কী হবে, ওই শিল্প বা ওই কারখানাগুলোতে যে সমস্ত লোকেরা কাজ করে তাদের মাইনে হবে না, ফলে তাদের পরিবার এবং তারা না খেতে পেয়ে মারাও যেতে পারে, এবং সবথেকে প্রথমে কী হবে, তারা কার্যহারা হবে। ঠিক আছে, বেকারত্ব বৃদ্ধি পাবে। সুতরাং এই দুটো কিন্তু লজিক্যাল পদক্ষেপ নয়। নতুন কারখানা এবং যানবাহনের যদি খোলা তুমি বন্ধ করে দাও, নিবন্ধন মানে খোলা, রেজিস্ট্রেশন যদি তুমি বন্ধ করে দাও, তাহলে কিন্তু সেটা অবশ্যই একাধারে দুর্ভিক্ষ তৈরি করবে আর দ্বিতীয় হারে বেকারত্ব তৈরি করবে, যেটা কিনা সম্ভব নয়। ফলে প্রথমটা ঠিক, দ্বিতীয়টা কিন্তু রং হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট চলো পরেরটায়। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ফোল্ডিং দিয়েছে, পেপার ফোল্ডিং। ঠিক আছে, পেপার ফোল্ডিং আমি আজকে সবই আলোচনা করছি। পেপার ফোল্ডিং দিয়েছে। ওকে, পেপার ফোল্ডিং দেখো, পেপার ফোল্ডিংয়ের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, পেপার ফোল্ডিং ইজ নাথিং বাট মিরর ইমেজ। পেপার ফোল্ডিং আর কিছুই নয়, মিরর ইমেজ। ঠিক আছে, মানে এই যে দাগ বরাবর কী করতে বলছে, তোমাদের এদিকে ভাঁজ করতে বলছে। এই দাগ বরাবর কী করতে বলছে, তোমাদের এইদিকে ভাঁজ করতে বলছে। এইদিকে ভাঁজ করলে কী হবে, এই বক্সটার ওপর চলে আসবে, আর এই গোলটা কী হবে, এর ওপর চলে আসবে। দেখো এই যে চিত্রটা আমি করলাম এখানে, ঠিক আছে, এই যে চিত্রটা আমি করলাম, দেখো এইটা কোথায় আছে, আমি আর আঁকছি না, দেখো এটা কোথায় আছে। তো দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, এটা তোমাদের আছে লাস্টে, তো ডি এখানে কারেক্ট অ্যাকশন হবে। ঠিক আছে, নেক্সট হলো পরেরটা। আচ্ছা, নেক্সট দেখো পরেরটা বলেছে যে বেঙ্গালুরুতে ভারী বৃষ্টিপাতের কারণে নাগরিকদের স্বাভাবিক জীবন বিপর্যস্ত। আচ্ছা, এটাও কিন্তু ওরা স্টেটমেন্ট এবং কনক্লুশন হিসেবে নেয়নি, এটাও কিন্তু ওরা নিয়েছে স্টেটমেন্ট এবং অ্যাকশান হিসেবে। ঠিক আছে, মনে রাখবে এটাও কিন্তু ওরা নিয়েছে স্টেটমেন্ট এবং অ্যাকশান হিসাবে। সো একটু কেয়ারফুল থাকবে। তো এখানে কি বলেছে, এখানে বলেছে যে এটা অ্যাকশান হিসাবে। ঠিক আছে, এইটা তোমাদের প্রবলেম দিয়ে দিয়েছে, তার অ্যাকশান কী হবে, এটা একটা অ্যাকশান। ঠিক আছে, অ্যাকশান হিসেবে তোমাদের করতে বলেছে। তো বলছি যে মানুষকে সাহায্য করার জন্য এবং প্রাণহানি এবং সম্পত্তিকে ধ্বংস থেকে রক্ষার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, ডেফিনেটলি নেওয়া উচিত, এটা কারেক্ট অ্যাকশান। নেক্সট হচ্ছে বেঙ্গালুরুতে সরকারের সমস্ত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা প্রয়োজন, এটা কারেক্ট অ্যাকশান নয়। এর কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে সরকারি হাসপাতালগুলো ভর্তুকি পায় বা তাদের যে যারা ডাক্তার তাদেরকে সরকার পেমেন্ট করে, কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে সেটা হয় না। বেসরকারি হাসপাতালগুলোতে যা আয় হয় তার উপরেই কিন্তু তাদের ডাক্তারদের পেমেন্ট করা হয়। ফলে যদি সম্পূর্ণটাই ফ্রি করে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে কী হবে, সেই পেমেন্টগুলো আসবে না। ফলে সেখানে কর্মরত যে শত শত নার্স বা যারা কর্মী এবং যারা ডাক্তার, তাদের কিন্তু পেমেন্ট আসবে না। ফলে তারা ডিমোরালাইজড হতে পারে। এক তো সারাদিন সার্ভিস দেওয়ার পর তারা যদি পেমেন্ট না পায়, ডিমোরালাইজড হবে। প্রথম কথা, অনেকের কাজ চলে গেলে তাদের পরিবারের অসুবিধা হবে। সুতরাং এইটা কিন্তু একটা সঠিক পদক্ষেপ নয়। দ্বিতীয় কথা, এখানে কিন্তু বলা হয়নি যে নাগরিকদের স্বাস্থ্যহানি হচ্ছে। ঠিক আছে, সো আমরা বলতে পারি যে ফার্স্ট পদক্ষেপটাই ঠিক, সেকেন্ড পদক্ষেপটা রং। নেক্সট হলো পরেরটা। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন বলছে কিছু পুকুর হলো হ্রদ। তাহলে কিছু পুকুর হলো হ্রদ। ঠিক আছে, এই নেক্সট বলছে কিছু হ্রদ হলো নদী। কিছু হ্রদ হলো নদী। নেক্সট বলছে কিছু নদী হলো সমুদ্র। কিছু নদী হলো সমুদ্র। এই তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, এটা ভেন ডায়াগ্রাম এবং এটা ভালো প্রশ্ন। এবার উপসংহারে তোমাদের বলছে, দেখো কিছু সমুদ্র হ্রদ হয়। দেখো হ্রদের সার্কেল হচ্ছে এইটা, যেটা আমি কালো করে দিচ্ছি, আর সমুদ্রের সার্কেল হচ্ছে এইটা। এবার দুটো সার্কেল কি একটা অপরটাকে টাচও করেছে? একদম টাচ করেনি। এন দ্বারা তারা একে অপরের সাথে রিলেটেড, কিন্তু এন কিন্তু একটা অন্য সার্কেল। ঠিক আছে, এন দ্বারা রিলেটেড মানেই যে এইচ এবং এস একে অপরকে টাচ করেছে, তা কিন্তু নয়। এইচ এবং এসের সার্কেল একে অপরকে টাচ করেনি, অর্থাৎ এরা একে অপরকে চেনে না। ঠিক আছে, এরা একে অপরকে চেনে না। যখন এরা একে অপরকে চেনে না, যখন যে কোনো রিলেশান এখানে রং হয়ে যায়। ডেফিনিট করে বললে যে কোনো রিলেশান রং হবে। ঠিক আছে, যেহেতু এইচ এসকে চেনেই না, জানেই না, ফলে এইচ কিছু এস এইচ হতে পারে, মানে কিছু সমুদ্র হ্রদ হতে পারে, এটাও ভুল হবে। কোনো সমুদ্র হ্রদ হয় না, এটাও ভুল হবে, কারণ একজন অপরজনকে চেনে না। মনে রাখবে, যখন কোনো রিলেশানই নেই, নো রিলেশান, যখন সেখানে নো রিলেশান কাজ করছে, ঠিক আছে, নো রিলেশান মানে কোনো সম্পর্ক নেই, তখন যে কোনো কনক্লুশন ডিরেক্টলি বললে বা ডেফিনিট করে বললে ভুল হবে। যে কোনো অল ডেফিনিট কনক্লুশন কী হবে, রং হবে। ঠিক আছে,
অল ডেফিনিট কনক্লুশন কী হবে, রং হবে। হ্যাঁ, পসিবিলিটি বললে অন্য হতো, অল ডেফিনিট কনক্লুশন কী হবে, রং হবে। ঠিক আছে, তাহলে কি এটা নাইদার নর হবে? ন, এটা কিন্তু আইদার অর হবে। কেন এটা আইদার অর হবে? যেহেতু দুজনের মধ্যে কোনো রিলেশন নেই, তাই জন্য কিছু সমুদ্র হ্রদ হতে পারে, হতেও পারে। ঠিক আছে, আইদার অর মানে হচ্ছে হতে পারে, কিছু সমুদ্র কী হতে পারে, হ্রদ হতেই পারে। ঠিক আছে, তো আমি যদি এই প্রথম উপসংহারটাকে আঁকি, ঠিক আছে, আমি কিন্তু এখন আর বিবৃতি আঁকছি না, আমি এখন উপসংহারটাকে আঁকছি। তো ফার্স্ট উপসংহারটাকে যদি আমি এখানে আঁকার চেষ্টা করি, তাহলে আমি এইভাবে আঁকবো। তাহলে আমি কীভাবে আঁকবো দেখে নাও, আমি আঁকবো কিছু সমুদ্র হলো হ্রদ, এই আমি আঁকবো। ঠিক আছে, ফার্স্ট বিবৃতিটা আঁকলাম, মানে উপসংহারটাকে আঁকলাম। সেকেন্ড উপসংহারটাকে আমি আঁকার চেষ্টা করব। সেকেন্ড উপসংহারে আছে কোনো সমুদ্রই হ্রদ নয়, কোনো সমুদ্রই কী নয়, হ্রদ নয়। দেখো, যদি আমি দ্বিতীয়টাকে ঠিক বলি তাহলে প্রথমটা কাটা হয়ে যাবে। কোনো সমুদ্রই যখন হ্রদ নয় বলছি, মানে দ্বিতীয়টাকে যদি আমি ঠিক বলি, তাহলে কিছু সমুদ্র হ্রদ হয় কী করে, ফলে দ্বিতীয়টা ঠিক বললে প্রথমটা ভুল হবে। আর যদি আমি প্রথমটাকে কারেক্ট বলি যে কিছু সমুদ্র হ্রদ, তাহলে কোনো সমুদ্রই হ্রদ নয়, এটা আবার ভুল হয়ে যাবে। তাহলে মানে কি, হয় 1 নম্বরটা ঠিক অথবা 2 নম্বরটা ঠিক। যদি 1 নম্বর ঠিক হয় তাহলে 2 নম্বর ভুল হবে, যদি 2 নম্বর ঠিক হয় তাহলে 1 নম্বর ভুল হবে। এই কেসটাকে আমরা বলবো আইদার অর কেস। এই কেসটাকে আমরা কি বলবো, আইদার অর কেস। ঠিক আছে, তো এটা একটা আইদার অর কেস। আইদার 1 নম্বর, হয় 1 নম্বর ঠিক অথবা 2 নম্বর ঠিক, এইটা তোমার কারেক্ট অ্যান্সার এখানে হবে। আমি তোমাদের ভেন্ডাগ্রাম, মানে যেটা কিনা সিলোজিজম তোমাদের করিয়ে দিয়েছি। সিলোজিজমে তোমাদের আমি আইদার অর নিয়ে খুব ভালো করে ডিসকাস করে দিয়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম আইদার অরের ক্ষেত্রে 4-5টা ক্যাটাগরি কাজে লাগে। ঠিক আছে, তার মধ্যে এটা একটা ক্যাটাগরি। আইদার অরের ক্ষেত্রে কী কী ক্যাটাগরি কাজে লাগে একবার তোমাদের রিভাইজ করে দিচ্ছি। ঠিক আছে, কী কী ক্যাটাগরি কাজে লাগে একবার তোমাদের রিভাইজ করে দিচ্ছি এই জায়গায় ছোট্ট করে। এখানে দেখো, মনে রাখবে ফার্স্ট 1 নম্বর পয়েন্ট, আইদার অরের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটাই যে আইদার অরের ক্ষেত্রে দুটো কনক্লুশন, মিনিমাম দুটো, কারণ আইদার অর তো মিনিমাম দুটো নিয়ে হয়, মিনিমাম দুটো, ম্যাক্সিমাম অনেকগুলো হতে পারে, মিনিমাম দুটো। আইদার অরের ক্ষেত্রে দুটো কনক্লুশনকে কী হতে হবে, রং হতে হবে। এটা ফার্স্ট অফ অল। ঠিক আছে, দুটো কনক্লুশনকে কী হতে হবে, রং হতে হবে। ওকে, এটা ফার্স্ট অফ অল। নেক্সট হচ্ছে কোনো একটাতে সাম থাকলে, সাম পজিটিভ, কারণ সামের সঙ্গে নট থাকবে না। কোনো একটাতে যদি সাম পজিটিভ থাকে, এই টিক মারলাম মানে পজিটিভ, অপরটাতে থাকতে হবে নো, অপরটাতে কী থাকতে হবে, নো। ঠিক আছে, নো প্লাস অল থাকতে হবে। যদি এরকম থাকে, যেমন এখানে আছে কিছু, এটা সাম এবং পজিটিভ, কারণ কিছু সমুদ্র হ্রদ হয় না নেই, অর্থাৎ সামের সঙ্গে নেগেটিভ নেই, সাম প্লাস পজিটিভ আছে। ঠিক আছে, আর নো প্লাস অল মানে কি, কোনো সমুদ্র হ্রদ হয় না, মানে অল সিজ আর নট হ্রদ বলতে পারো। ঠিক আছে, অল সিজ আর নট হ্রদ, বা অল সমুদ্র হ্রদ নয়, মানে অলের সঙ্গে নো রিলেশন কাজ করছে। ঠিক আছে, অলের সঙ্গে কী কাজ করছে, নো রিলেশন কাজ করছে। ওকে, তো অলের সঙ্গে যখন নো রিলেশন কাজ করছে, অলের সঙ্গে নো রিলেশন কাজ করছে, কোনো সমুদ্রই মানে কি, কোনো একটা সমুদ্র নয়, মানে সব সমুদ্রই কী হয় না, হ্রদ হয় না। তো সব এবং অল, এখানে নো প্লাস অল মানে কি, না এবং সব, না সব বা সব না, না সব বলতে পারো বা সব না বলতে পারো, এইটা কাজ করছে। ঠিক আছে, তখন আমরা কী করতে পারি, তখন যখন আমাদের উপসংহারে যদি এরকম থাকে, তখন আমরা ডেফিনেটলি কী করবো, সেটাকে আইদার অর করবো। এই জন্য এই কেসটা আইদার অরের কেস হচ্ছে। আর এভাবে মনে রাখতে পারো, বা আমি তোমাকে লজিক্যালি এখানে দেখিয়ে দিলাম যে কেন এটা আইদার অর হচ্ছে। অ্যাকচুয়ালি আইদার অর কেসের যে ফর্মুলাগুলো বা সূত্রগুলো, সেটা লজিক্যাল যে কনসিডারেশন বা বিবেচনা, সেখান থেকেই কিন্তু আসে। এই কারণেই ওপরের কনক্লুশনটাকে আমরা আইদার অর বলতে পারি। ঠিক আছে, ওপরের কন্ডিশনগুলো এসছে এই 1 আর 2তে যা আমি এঁকেছি সেই কারণে। ঠিক আছে, যদি এটা তোমরা না বুঝতে পারো, আমি তোমাদের আরেকটা নিজে থেকে করাচ্ছি। ঠিক আছে, আরেকটা তোমাদের একদম নিজে করাচ্ছি, এটা নিজে করাচ্ছি, তোমাদের আশা করি তোমাদের অসুবিধা হবে না। চলো আরেকটা দেখে নিই। আচ্ছা, এই হচ্ছে তোমাদের আরেকটা। দেখো, এখানে তোমাদের বলেছে সাম পি ইজ কিউ, এঁকে নাও, সাম পি ইজ কিউ। তারপর কি বলছে, সাম ডি ইজ কে, ডি এর সঙ্গে কে রিলেশান এখানে কোথাও নেই, ফলে থার্ডটা পড়ো। প্রথমটা নিলাম আর থার্ডটা নিলাম, কারণ সেকেন্ডটার সঙ্গে আমরা এখানে রিলেট করতে পারছি না। সাম কে ইজ কিউ এখানে আছে, দেখো সাম কে ইজ কিউ, আর তারপরে আছে সাম ডি ইজ কে, তো সাম ডি ইজ কে। ঠিক আছে, অনেক সময় এরকমও দেওয়া থাকে, এটা এসবিআই পিওতে পড়ার প্রশ্ন। তোমাদের বলছে সাম কে ইজ পে। ঠিক আছে, সাম কে ইজ পি। দেখো, কে এর সঙ্গে পি এর রিলেশান, দেখো কে এর সঙ্গে পি এর কোনো রিলেশান আছে, পি এর সার্কেল আর কে এর সার্কেলকে একে অপরকে ইন্টারসেক্ট করেছে, টাচ করেছে, করেনি, তার মানে সাম কে ইজ পি ইজ রং। নেক্সট হচ্ছে নো পি ইজ কে,
পি এর সঙ্গে কে এর কোনো রিলেশন নেই, ফলে এটাও রং। মনে রাখবে যখন কোনো রিলেশান নেই, আমি আবারও বলছি, যখন নো রিলেশান কাজ করছে তখন ডেফিনিট করে কিছু বললে সব রং হবে। ডেফিনিট করে যাই তুমি বলবে, ঠিক আছে, নির্দিষ্ট করে ডেফিনাইট, ঠিক আছে, ডেফিনিট করে যা বলবে অল রং, কারণ রিলেশান তো নেই, ফলে একে অপরকে চেনেই না, জানেই না, ফলে কি করে বলবে এটা সত্য ওটা মিথ্যে, ঠিক আছে। আমি তোমাকে চিনি না, ফলে তোমার সম্পর্কে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি এটা, আমি বলবো আমি জানি না। আবার যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কি এটা নও, আমি বলবো আমি জানি না। অর্থাৎ দুটোর মধ্যে কোনোটাই আমি বলতে পারবো না, কারণ তোমাকে তো আমি চিনিই না। ঠিক সেম এখানে কাজ করে, ঠিক আছে। নেক্সট দেখো, এবার কি আমরা আইদার অর করতে পারি, কারণ দুটোই ভুল। প্রথম কথা দুটোই ভুল গেছে। আচ্ছা, আর একটা কন্ডিশন ছিল আমি ওখানে বলিনি, রিয়েলি সরি। এক তো দুটোই ভুল যাবে, দুটোই ভুল গেছে। দুই হচ্ছে এলিমেন্টগুলো সেম হবে। দেখো এখানেও কে, এখানেও পি আছে। সেকেন্ডটাতে দেখো এখানেও কে, এখানেও পি আছে। অর্থাৎ দুটো যে কনক্লুশন ভুল যাচ্ছে বা তোমাদের বলতে পারো সিদ্ধান্ত ভুল যাচ্ছে, তাদের যে এলিমেন্টগুলো বা ক্যারেক্টার, সেই দুটো ক্যারেক্টার কিন্তু সেম হতে হবে দুটোরই, ঠিক আছে। যেমন এখানেও কেপি আছে, এখানেও কেপি আছে। এবার ক্রসেও সেম হতে পারে, ঠিক আছে। যেমন এখানে দেখো ক্রসে সেম আছে, ক্রসেও সেম হতে পারে। আবার কি হতে পারে, আবার ওরা পাশাপাশি মানে সেম, মানে কে যেদিকে আছে নিচের বাক্যেও কে সেদিকেই থাকবে, পি যেদিকে আছে নিচের বাক্য পি সেদিকে আসবে, এরমভাবেও সেম হতে পারে। ওকে, এবার দেখো আদারের কেস হচ্ছে কিনা। ইয়েস, দুটোই ভুল গেছে, দুটোরই এলিমেন্ট সেম আছে, ঠিক আছে, দুটোই এলিমেন্ট সেম আছে। প্রথম দুটো শর্ত কেটে যাচ্ছে। সেকেন্ড শর্ত কী বলেছিলাম, প্রথমটাতে থাকবে পজিটিভ সাম পিওএস বলে লিখছি, আর দ্বিতীয়টাতে কী থাকবে, নো অল থাকবে, ঠিক আছে, নো অল থাকবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে প্রথমটাতে পজিটিভ সাম আর দ্বিতীয়টাতে নো অল। দেখো নো অল কথাটা লেখা নেই, কিন্তু তোমরা বুঝতে পারছো নো পিস কে মানে কি, কোনো পি কে নয় মানে কি, কোনো একটা পিও কে নয় মানে সব পি কে নয়, ঠিক আছে। ফলে এইটা এখান থেকে বেরিয়ে আসছে। যদি এটা রয়েছে আমরা এটাকে বলতে পারি কি, এটা আইদার অরের কেস। এটা কিসের কেস, ইট ইজ আ কেস অফ আইদার অর, ঠিক আছে, ইট ইজ আ কেস অফ কি, আইদার অর। আর যদি কারো কনফিউশন থাকে এঁকে দেখে নিতে পারো। প্রথমটা আঁকি, চলো প্রথম বিবৃতিটাকে আমরা আঁকি। প্রথম বিবৃতিটা আঁকলে কী হচ্ছে, এখানে আঁকছি ওপরে সাম কে ইজ পি, তো সাম কে ইজ পি, এই তোমাদের হচ্ছে। নেক্সট বিবৃতিটা, দ্বিতীয় বিবৃতিটা চলো এখানে আঁকছি। বলছে নো পি ইজ কে, এই তোমাদের হবে নো পি ইজ কে, এই ক্রস হয়ে যাবে। দেখো প্রথমটা যদি হয় তাহলে কি দ্বিতীয়টা হতে পারে না। কিছু কে যদি পি বলে দিই তাহলে কোনো পি কে নয়, কী করে হয়, কিছু পি তো কে বলেই দিচ্ছি, ফলে প্রথমটা হলে দ্বিতীয়টা নয়। আর যদি দ্বিতীয়টাকে ঠিক মানি, মানে পি এর সঙ্গে কে এর কোনো রিলেশনই নেই, কোনো পি কে নয়, তাহলে কি কিছু পি কে হতে পারে না, ফলে দ্বিতীয়টা মারলে সেট, প্রথমটা ঠিক নয়। ফলে আমরা দেখতে পাচ্ছি কনক্লুশনের যে কোনো একটাই আমাকে রাইট ধরতে হচ্ছে, মানে একটা রাইট ধরলে অপরটা ভুল হয়ে যাচ্ছে, অপরটা রাইট ধরলে প্রথমটা ভুল হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় আইদার অর। আইদার অর মানে কি, একটা হলে আরেকটা ভুল, অপরটা হলে প্রথমটা ভুল, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে, এখানে কিন্তু কেস হবে এটা আইদার অরের কেস। আমি তোমাদের ক্লিয়ারলি বললাম, এরকম ধরনের প্রশ্ন কিন্তু এবার রেলওয়েতে পড়বে, কারণ এইটা ব্যাংকের প্যাটার্ন, ঠিক আছে। ব্যাংক প্যাটার্ন আর রেলওয়ে অনেকটা ব্যাংক প্যাটার্নের প্রশ্ন কিন্তু করছে, লো লেভেলের ব্যাংক প্যাটার্ন প্রশ্ন, নট হাই লেভেল। বা ব্যাংক প্যাটার্নের প্রশ্ন বলতে প্যাটার্নটা ব্যাংকের নিচ্ছে, কিন্তু ব্যাংকের যে লেভেল সেই লেভেলে যাচ্ছে না, ঠিক আছে। প্যাটার্ন ব্যাংকের, কিন্তু লেভেল অনেক লো ব্যাংকের থেকে। ওকে, নেক্সট চলো পরেরটা। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো কি বলেছে, তোমাদের বলেছে পি কিউ আর এস টি এর মধ্যে কে ওজনে হালকা। আমাকে হালকা বের করতে বলেছে, কে সব থেকে ভারী সেটা আমার না জানলেও চলবে, এটা মাথায় রাখবে। বলেছে কিউ এর ওজন পি এর থেকে কম, তার মানে পি কিন্তু কিউ এর থেকে বেশি, মানে পি কিন্তু কিউ এর থেকে ওজন বেশি পি এর। আবার বলছে কিউ এর ওজন কিন্তু এসের থেকেও কম, দেখো এই জায়গাটা লেখা আছে, তার মানে এস কিন্তু কিউ এর থেকেও বড়, ঠিক আছে। আবার বলছে এস এর ওজন কিন্তু টি এর থেকেও বড়, ওকে, এস এর ওজন টি এর থেকে বড়। নেক্সট বলছে আর এর ওজন কিন্তু কিউ এর থেকে বড়, মানে আরও কিউ এর থেকে বড়। নেক্সট বলছে টিও কিন্তু কিউ এর থেকে বড়, দেখো টিও কিন্তু কিউ এর থেকে বড়। তো এখানে আছে কজন, 1 2 3 4 5 জন আছে টোটাল, ঠিক আছে, টোটাল 5 জন আছে। তার মধ্যে পি এস আর টি সবাই কিন্তু কিউ এর থেকে বড়, তার মানে কিউই সব থেকে ছোটো এখানে। অর্থাৎ যেই দুটোকে আমরা ম্যাচ করাচ্ছি, দেখো দুটো থেকে পেলাম, দুটোকে আমরা ম্যাচ করাচ্ছি, আমরা বুঝতে পারছি কিউ সব থেকে ছোটো। অ্যান্সার এখানে কী হবে, দুটোই কিন্তু এখানে লাগবে। নেক্সট চলো পরেরটায়। আচ্ছা, পরেরটা দেখো একটা তর্ক এবং প্রতর্ক রয়েছে। এখানে বলছে যে জাস্ট আ মিনিট, ওকে, কি বলছে, বেস্ট বাস ট্রাভেল কোম্পানি তার ভাড়া 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সবথেকে ভালো যে বাস ট্রাভেল কোম্পানি আছে তারা কী করছে, 10% তাদের ভাড়া বাড়াচ্ছে। বলছে বেস্ট বাস ভ্রমণ কোম্পানির চেয়ে কম খরচ হয় এমন অন্যান্য বাস যাত্রীরা বেছে নিতে পারে। দেখো তর্ক কাকে বলা হয়,
তর্ক দেখো ভালো করে বুঝবে, আমি তোমাদের আগেও বলেছি তর্ক মানে এখানে হচ্ছে স্টেটমেন্ট, ঠিক আছে। তর্ক মানে এখানে কি, তর্ক মানে এখানে হচ্ছে তোমাদের স্টেটমেন্ট। স্টেটমেন্ট আর নিচে যদি প্রতর্ক থাকে তার মানে হচ্ছে স্টেটমেন্ট বা তর্কটা কেন করা হচ্ছে, স্টেটমেন্ট বা তর্কটা কেন করা হচ্ছে সেই ভাবনাটাই তোমাকে প্রতর্কের মধ্যে দেখাতে হবে, ঠিক আছে। যদি সেই ভাবনা প্রতর্কের কোনোটা একটাতে থাকে তাহলে সেই প্রতর্কটা রাইট হবে, বাকিগুলো সব কেটে যাবে। যদি বেস্ট বাস ট্রাভেল কোম্পানি এটা ভেবেই ভাড়া বাড়ায় যে আমারটা লোকে নেবে না, অন্য যারা দাম কমিয়ে রেখেছে বা ভাড়া কমিয়ে রেখেছে তাদেরটা নেবে, তারা কি আদেও ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেবে? ডেফিনেটলি নেবে না, ফলে প্রথমটা কেটে যাচ্ছে। নেক্সট বলছে ভাড়া বাড়ানোর পরেও বাস যাত্রীদের চাহিদা অপরিবর্তিত থাকবে, এটা ভাবছে বলেই তারা কিন্তু এইটার কথা এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে। আমি একটা সার্ভিস দিই, আমি যদি এটা ভেবেই ভাড়া বাড়াই বা আমার দাম সার্ভিসের দামটা বাড়াই যে আমাকে ছেড়ে লোকে অন্যের কাছে চলে যাবে, তাহলে কি আমি দাম বাড়াবো? একদমই না। আমি কী ভেবে দাম বাড়াবো? যে আমি দাম বাড়ালেও লোকে আমার কাছে আসবে, অর্থাৎ সেকেন্ডটা এখানে খাটছে, ফার্স্টেরটা এখানে খাটছে না। মনে রাখবে প্রতর্কে, আমি আবারও বলছি, প্রতর্কে যেটা ভেবে কাজ করা হয় সেই ভাবনাটা প্রতর্কের মধ্যে থাকে। ওকে, ক্লিয়ার হয়েছে? নেক্সট হলো পরেরটাতে। আচ্ছা, খুবই ভালো একটা তোমাদের বিবৃতি এবং সিদ্ধান্ত দিয়েছে, ভালো লাগে এরকম ধরনের বিবৃতি এবং সিদ্ধান্ত পড়লে, মজা করারও একটা চান্স পাওয়া যায়। বলা হয়েছে যে রাজনীতিবিদরা শুধুমাত্র সুন্দরী মেয়েদেরই বিয়ে করে, এক্স হলো সুন্দর, ঠিক আছে, এটা বলা রয়েছে। তো এক্স একজন রাজনীতিবিদকে বিবাহ করবে, দেখো এটা হতেও পারে, এক্স একজন রাজনীতিবিদকে বিবাহ করতেই পারে, প্রবলেম কী আছে। নেক্সট হচ্ছে এক্স একজন রাজনীতিবিদকে বিয়ে করবে না, দুটোই হতে পারে, অর্থাৎ আইদার ওয়ান অথবা টু, যে কোনো একটা এখানে ফলো করবে। কী করবে এখানে? আইদার ওয়ান অথবা টু, যে কোনো একটা এখানে ফলো করবে, অর্থাৎ এটাও হতে পারে এটাও হতে পারে, সে বিয়ে করতেও পারে নাও করতে পারে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? আইদার ওয়ান অথবা টু। নেক্সট চলো পরেরটায়। নেক্সট পার্টটা দেখো, এটাকে বলা হয় লেটার সিরিজ, ঠিক আছে, খুবই সোজা এবং আইবিপিএস ব্যাংকের পরীক্ষা ফেভারিট পার্ট এখনও পরে, ঠিক আছে। কি বলেছে দেখো, একটু বুঝে নিতে হয়। এটা একটা এলোপাথারি তোমাদের দেওয়া একটা লেটার সিরিজ রয়েছে, অর্থাৎ কিছু লেটারের এখানে কালেকশন রয়েছে, আর কিছু না, ভয় পাওয়ার কিছু নেই, একদম ইজি। এটাও তোমাদের আমি করাবো, যেহেতু পড়েছে দেখতে পাচ্ছি। বলেছে প্রদত্ত ক্রমে যদি বাঁদিক থেকে অষ্টম স্থান থেকে, তাহলে বাঁদিক থেকে অষ্টম স্থান মানে দেখো এর বাঁদিক মানে কি, এর বাঁদিক হচ্ছে তোমার বাঁদিক, ঠিক আছে। তোমার বাঁদিক মানে জেড একদম বাঁদিকে আছে, 1 2 3 4 5 6 7 8, অষ্টম স্থান থেকে, অর্থাৎ এক্স থেকে। কি বলেছে? এক্স থেকে বলেছে যদি পরবর্তী শুরু করে প্রতিটি অক্ষরকে যদি ইংরাজি বর্ণমালার পরবর্তী অক্ষর দ্বারা পাল্টে দেওয়া হয়, মানে ধরো সাপোজ ধরো তোমাদের দেওয়া আছে এর ইটাকে পাল্টে দিয়ে এর পরের অক্ষর এফে পরিণত করা হলো। যেমন এখানে একটা এক্সাম্পলে দেওয়া আছে জেডকে পাল্টে দিয়ে এতে পরিণত করা হলো, মানে জেড দিয়ে শেষ হচ্ছে, তারপরে কী হচ্ছে, তারপরে এ চলে আসছে আবার, মানে জেডকে কী করা হলো? এতে পরিণত করা হলো। যদি থাকে এলকে কেটে দিয়ে সে জায়গায় কী বসানো হলো? এম বসানো হলো, অর্থাৎ প্রত্যেকটা অক্ষরকে কী করা হয়েছে? তার পরবর্তী অক্ষরে বদলে দেওয়া হয়েছে। যদি এটা করা হয় তাহলে কতগুলো ভি পাওয়া যাবে, এটাই তোমাদের বলেছে। তো আমরাও সেটা করে নিই, ঠিক আছে, আমরা সেটা করে নিই। ওকে, এখানে যদি এই সিরিজটা তোমরা দেখতে, মানে যদি এরকম করে লিখতে চাও যে এক্সের পরে থাকে ওয়াই, ভি এর পরে থাকে ডব্লু, সি এর পরে থাকে ডি, এরম করে যদি করতে চাও তাহলে অনেকটা টাইম লেগে যায়। এরম করেও করতে পারো, করতে করতে দেখবে যে কটা ভি আসছে সেই কটাই তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তো এখানে আমরা এটা না করে আমরা এটা করতে পারি, কি করতে পারি? আমরা এটা করতে পারি যে বলেছে যে অক্ষরটা আছে তার পরের অক্ষরে বদলালে সেটা একটা ভি হতে হবে, তবেই তো আমরা ভিকে কাউন্ট করতে পারবো, ততগুলো ভি হবে। তাহলে ভি এর আগের অক্ষর কি? ভি এর আগের অক্ষর হচ্ছে ইউ। দেখে নাও এই সিরিজটাতে একটাও ইউ আছে কিনা, যতগুলো ইউ থাকবে ততগুলোই ভি হবে, কারণ ইউ এর পরে ভি আছে, তাহলে সেই সব কটা ইউ ভিতে বদলে যাবে। তুমি দেখতে পাচ্ছ এখান থেকে এক্স থেকে শুরু করে এই কটাতে একটাও ইউ নেই, তাহলে একটাও ভি উৎপন্ন হবে না, এখানে অ্যান্সার হবে তোমাদের 0 ভি উৎপন্ন হবে। কতগুলো ভি থাকবে? 0 ভি থাকবে, অর্থাৎ যে চালাক সে কিন্তু দেখে উত্তর করবে, সে কিন্তু ওরকম করে করে গুনতে করবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ওকে, খুব মজার এটা অ্যান্সার। এখানে কী হবে? একটাও ভি থাকবে না। নেক্সট হলো পরেরটায়। আচ্ছা, পরে এটা একটা নতুন সিরিজ, ওখানে আর কোনো রিজনিং ছিল না। এখানে দেখো তোমাদের বলেছে, মানে ছোটো ছোটো রিজনিং ছিল, কিছু কোডিং ডিকোডিং এরকম ধরনের ছিল। তোমাদের বলেছে যে প্রাকৃতিক দুর্যোগের সময় বিভাগগুলির কাজকর্ম একে অপরের ওপর চেপে যাবার ফলে কোনো বেআইনি কাজ ঘটায় অনেক বিভাগ থেকে একে অপরকে দোষারোপ করে। অর্থাৎ কী হয়, যখন একটা প্রাকৃতিক বিপর্যয় তৈরি হয়, যেমন এই সময় দেখতে পাচ্ছ যে প্রচুর প্রাকৃতিক বিপর্যয় তৈরি হচ্ছে, তার ফলে কী হচ্ছে, অর্থমন্ত্রক, শাসক মন্ত্রক বা কেন্দ্রীয় যে শাসন মন্ত্রক তার উপরে আঘাত করছে, আবার কেন্দ্রীয় শাসন মন্ত্রক অর্থমন্ত্রকের উপর আঘাত করছে, অর্থাৎ একে অপরকে দোষারোপ করতে আরম্ভ করে, ঠিক আছে। এর ফলে কী হয়, কেন এটা হয়, তার কারণ হচ্ছে একজনের কাজ অন্যজন সামলাচ্ছে,
কারণ কাজের লোড অনেক বেশি হয় এই সময়। বলছে কেবলমাত্র একটি বিভাগ প্রাকৃতিক দুর্যোগের সময় দায়িত্ব গ্রহণের জন্য থাকবে। নেক্সট বলছে বেআইনি কাজের জন্য সব বিভাগ দায়িত্ববদ্ধ হবে এবং শাস্তি পাবে। দেখো, কেবলমাত্র একটি বিভাগ প্রাকৃতিক দুর্যোগের জন্য দায়িত্বভার গ্রহণ করবে এটা সম্ভব নয়, কারণ যদি একটি বিভাগের ওপর দায়িত্বভার চাপিয়ে দাও তাহলে কী হবে, অতটা কাজ করে ওটা সম্ভব হয় না। কারণ আমরা জানি যখন প্রাকৃতিক বিপর্যয়, যেমন এই আমপুন এসছে, তারপরে কোভিড-19 দেশ এবং পৃথিবীসহ সব দেশই কিন্তু এখন মোটামুটি ছন্নছাড়া অবস্থা সব দেশেই। তাহলে এই সময় যদি একটাকেই যদি এই কাজ করতে দেওয়া হয় তাহলে তারা পারবে না, ঠিক আছে, প্রথম কথা। তো এটা কোনোভাবেই কিন্তু সঠিক পদক্ষেপ নয়। নেক্সট হচ্ছে বেআইনি কাজের জন্য সব বিভাগ দায়িত্ববদ্ধ হবে এবং শাস্তি পাবে। এটা তো ঠিক, বেআইনি কাজ ঘটলে কিন্তু সব বিভাগই কিন্তু দায়িত্ববদ্ধ হবে এবং শাস্তি পাবে, এটা কিন্তু একটা রাইট। তো আমরা এখানে করতে পারি কি, দুইটাকে কারেক্ট করতে পারি, একটাকে আমরা কারেক্ট করতে পারি না। নেক্সট হলো পরেরটা। আচ্ছা, একটু সরি, কারণ এই গ্রুপের যে প্রশ্নপত্রগুলো একটু হেজি এসছে, ঠিক আছে, রিয়েলি সরি। আমি একদম পিডিএফ থেকেই তোমাদের করাচ্ছি, কিন্তু একটু হেজি আছে। অনুগ্রহ করে তুমকুর থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত একটি টিকিটের প্রাপ্যতা চেক করুন। মানে কি, তুমকুর থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে কি না, ঠিক আছে, আর টিকিট আছে কি না, তো এটা চেক করতে বলছে। ট্রেনের ক্ষেত্রে তোমরা জানো যে এমার্জেন্সি কারণে যখন হয় তখন এমার্জেন্সি সিট পাওয়ার জন্য অনেকে লাস্ট রাত্রেও চেক করে যে সিট খালি আছে কিনা, সেরকম সিচুয়েশান, ঠিক আছে। এবার প্রতর্ক, মানে যিনি বলছেন তিনি কী ভেবে কথাটা বলছেন, নির্ঘাত তার একটা সিটের দরকার, এটা তো ডেফিনেটলি যে ব্যক্তি চেক করছে সে পরিবহনের প্রকারটা জানে, অবশ্যই সে পরিবহনের প্রকারটা জানে, তো সে তো জানে যে এই পদ্ধতিতে এইভাবে সিট বুক করতে হয়, তাই জন্যই সে প্রাপ্যতা চেক করছে, ডেফিনেটলি এটা রাইট। নেক্সট হচ্ছে যে ব্যক্তি চেক করছে সে সফরে যাওয়া যাত্রীকে খুব ভালো করে চেনে, এটা একদম রং হতে পারে, নাও চিনতে পারে। আমি কোনো অফিসিয়ালসকে গিয়ে যদি বলি দয়া করে দেখবেন যে এই স্টেশন থেকে ওই স্টেশন পর্যন্ত কোনো টিকিট এখন অ্যাভেলেবেল আছে কি না, তার মানে কি সে আমাকে চেনে, আমি তাকে চিনি, এটা হতেই পারে না, ঠিক আছে। অর্থাৎ যে ব্যক্তি চেক করছে সে পরিবহনের প্রকারটা অবশ্যই জানে, ওই জন্যই তাকে দিয়ে চেক করানো হচ্ছে, এটা রাইট। কিন্তু যে ব্যক্তি চেক করছে সে যাত্রীকে নাও চিনতে পারে, তাহলে প্রথমটা ঠিক হচ্ছে, পরেরটা কিন্তু ঠিক হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো পরেরটা। আচ্ছা, আবার একটা বিবৃতি এবং প্রতর্ক এসছে। বলছে যখন আপনার পোশাকটি দারুণ দেখায় বহু মানুষজন জানতে চায় যে আপনি পোশাকটি কোন দর্জিকে দিয়ে বানিয়েছেন। যিনি কথাটা বলছেন তিনি কীভাবে কথাটা বলছেন। যদি পোশাকটি খারাপ হয় লোকজন দর্জি সম্পর্কে জিজ্ঞাসা করবে না, অবশ্যই। যখন ভালো হয় তখনই তো লোকজন জিজ্ঞেস করে, তাই না, এটা গেল এক। নেক্সট হচ্ছে মানুষজন জানতে চাইবে যে এই পোশাক কীভাবে সেলাই করবে, ডেফিনেটলি নয়, ঠিক আছে, ডেফিনেটলি এটা কিন্তু নয়, প্রথমটাই হতে পারে, ঠিক আছে, প্রথমটাই হতে পারে। ভালো করে বোঝো, যে এই কথাটা বলছে সে কীভাবে কথা বলছে, সে এটাই তো বলতে চাইছে ভালো যখন দেখায় তখনই লোকে জিজ্ঞেস করে, তার মানে কি খারাপ দেখালে লোকে কিন্তু জিজ্ঞেস করবে না, তার মাথায় এটা ডেফিনেটলি আছে। কিন্তু কীভাবে সেলাই করবে সেই পদ্ধতি কিন্তু লোকে জানতে চায় না, ওকে। তো এটা তোমাদের 1 নম্বরটাই থাকছে, 2 নম্বরটা কিন্তু থাকছে না। নেক্সট হলো পরেরটা। আচ্ছা, নেক্সট পয়েন্টটা হচ্ছে তোমাদের একটা পেপার ফোল্ডিং দিয়েছে, ঠিক আছে, এটা এলপি থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটা। পেপার ফোল্ডিংয়ের ক্ষেত্রে তোমাদের বলেছে দেখো এই দুদিকে তোমাদের ডট রয়েছে, ঠিক আছে, এইটা একটু ভালো করে বুঝবে, ঠিক আছে। এখানে একটু একটা গন্ডগোল হয় কি স্টুডেন্টদের বলে দিই, এদিকে ডট আছে এদিকে ডট আছে আর এর ডটটাও এদিকে রয়েছে। এবার দেখে নাও, তোমাদের মনে রাখতে হবে, তোমরা অনেকেই ভাববে যে এটা যখন এদিকে উল্টে যাবে, ঠিক আছে, এটা যখন এদিকে উল্টে যাবে তখন কি হবে যে এই ডট দুটো হয়তো ওই অপর দুটো ডটের ঘাড়ের ওপর গিয়ে পড়বে বা গায়ের ওপর গিয়ে পড়বে, তা কিন্তু নয় অ্যাকচুয়ালি। কেন নয়, কারণ তুমি দেখতে পাচ্ছ যে যদি আমি শীট দুটোকে ভাগ করে আলাদা ডিফারেন্ট শীট আমি বলে দিই, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই শিফটের বা এই শিটের যেটা কিনা তোমাদের রাইট সাইডে রয়েছে, এই শিটের রাইটের দিকে ডট দুটো থাকলেও লেফটের দিকে যে শিটটা রয়েছে তারও কিন্তু রাইটের দিকে ডট রয়েছে, অর্থাৎ রাইট শিফটের রাইটেই ডট রয়েছে, কিন্তু লেফট শিফটের কোন দিকে ডট রয়েছে, রাইটে ডট রয়েছে। ফলে লেফট শিফট যখন রাইট শিফটের ওপর পড়বে তখন কী হবে, তখন রাইট শিফটের ডটগুলো রাইট শিফটের জায়গাতেই থাকবে, কিন্তু লেফট শিফটের যে ডটগুলো সেগুলো রাইট শিফটের লেফটে চলে আসবে, মানে এরকম সিচুয়েশান তৈরি হবে। ফলে এখানে কারেক্ট হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এখানে কী হবে তোমাদের কারেক্ট হবে। আচ্ছা, পরেরটা হচ্ছে বিবৃতি এবং প্রতর্ক। বলছে মিস্টার এক্স মিস্টার ওয়াইকে বলছে, কি বলছে আমি তোমাদের বলেছি বিবৃতি এবং প্রতর্কের ক্ষেত্রে একটা উক্তি থাকে, আমি ডাক্তার হতে চাই কারণ আমি মানুষের সেবা করতে চাই। মিস্টার এক্স মিস্টার ওয়াই নিকট মিথ্যা বলছেন। প্রথম কথা এটা তো কেটে গেল, কারণ কেন বলছেন সেটা প্রতর্কের হাইলাইট হয় না, প্রতর্কে হাইলাইট হয়
কী ভেবে উনি কথাটা বলছেন। নেক্সট গেল মিস্টার ওয়াই জানেন যে মিস্টার এক্স মিথ্যে বলছেন, এই দুটোই তোমাদের কেটে যাবে। একটাই কারণে কেটে যাবে, কারণ কে কী বলছে, মিথ্যে বলছে না সত্যি বলছে, সেটা প্রতর্কের বিষয় নয়। প্রতর্কের বিষয় হচ্ছে মিস্টার এক্স মিস্টার ওয়াইকে এই কথাটা কেন বলছেন বা কী ভেবে বলছেন। কেন বলছেন না তাও ইম্পর্টেন্ট না, কী অ্যাজিউম করে উনি কথাটা বলছেন, ঠিক আছে, কী অ্যাজিউম করে উনি কথাটা বলছেন সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেই অ্যাজিউম করা ব্যাপারটাই প্রতর্কে থাকতে হবে, যেটা এখানে নেই, ফলে এখানে কেটে গেল। নেক্সট হলো পরেরটায়। আচ্ছা, নেক্সট তোমাদের আর নেই, এই হচ্ছে তোমাদের শেষ থাকলো। আমি ভিডিওটা শেষ করছি, নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নিও। আর ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম প্র্যাকটিস সেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।